বড় মন্ত্রিসভায় কাজে গতি কমার সংখ্যা বিশ্লেষকদের। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পররাষ্ট্র দুই প্রতিমন্ত্রী বলছেন দায়িত্বপ্রাপ্তরা। জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়। শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগে 25 এজেন্সির তালিকা প্রকাশ, দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। মক্কা জোট ইস্যুতে কোনো দেশের ইচ্ছা অনিচ্ছাকে পাত্তা দিচ্ছে না সরকার, বৈশ্বিক এই ফোরামে যুক্ত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পকেটে ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে আটকের অভিযোগ, মাদক চাঁদাবাজিতে পুলিশের সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। আমার হাজবেন্ডকে মারছে, ওদের সকলের ফাঁসি চাই। মাদক জোয়ার প্রতিবাদ করে প্রাণ গেল শিক্ষক আরিফুলের, দেখা হলো না নবজাতকের মুখ, আজও থমথমে লালমনিরহাট। দেশে পৌঁছল কলকাতায় আগুনে নিহত 6 বাংলাদেশের মরদেহ, নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার, 6 হোটেল বন্ধ ঘোষণা। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের শিরোনামগুলো দেখছিলেন এতক্ষণ। সরকারের 6 মাসে মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন 56 জন, আর বর্তমানে মন্ত্রিসভা 52 জনের। এছাড়া মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা 12 জন। এত বড় মন্ত্রী পরিষদ সরকারের কাজে বাধা হবে কিনা, এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন সমন্বয় করা না গেলে কমতে পারে কাজের গতি, এমনকি দলের ক্ষতির শঙ্কাও করছেন বিশ্লেষকরা। বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির পর শপথ নেন নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। এরই মধ্যে হয়েছে দায়িত্ব বন্টনও। এতে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীর সংখ্যা এখন 12 জন। অতীতে কোনো সরকারি মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় এত উপদেষ্টা ছিলেন না। মন্ত্রিপরিষদের আকার এত বড় কেন, এই প্রশ্নে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, অতীতে যখনই মন্ত্রিসভার আকার বড় ছিল তখনই দেখা দিয়েছে বিশৃঙ্খলা। গবেষণা কখনোই বলে না যে মন্ত্রিসভার সাইজ হলে, বড় হলে যে পারফরমেন্স ভালো হবে। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তো বিশৃঙ্খলা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখন বিগত 6 মাসে আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনার পারফরমেন্স ভালো, আবার অনেক ক্ষেত্রে পারফরমেন্স খুব একটা সুখকর না। কয়জন মন্ত্রী এটা ইম্পর্টেন্ট হলো সরকার এবং সরকারের মন্ত্রিসভা কতটা ফোকাস করছে তার 31 দফার উপরে, তার ম্যানিফেস্টোর উপরে, নির্বাচনী ম্যানিফেস্টোর উপরে। বিশ্লেষকরা আরও বলছেন, বড় আকারের মন্ত্রিসভার কারণে সংকুচিত হতে পারে দলের রাজনীতির পরিসর। রয়েছে দল ও সরকারের ভারসাম্য হারানোর শঙ্কা। যখন কলবর্তে বৃদ্ধি হয় তখন স্পষ্টই রাজনৈতিক দল হিসাবে দল এবং সরকারের মধ্যে কিন্তু খুব ফারাক থাকে না। কারণ আপনি যেটা আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে দল বলতে কিছু ছিল না, এখন সেটাও কিন্তু এই যখন কলবর বৃদ্ধি হবে তখন কিন্তু স্পষ্টই বিএনপি রাজনৈতিক দল হিসেবে এক ধরনের অস্তিত্বহীনতা তৈরি হয়। তবে এই আলোচনার জবাবে নতুন স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, মন্ত্রিসভার আকার বাড়ায় কোনো জটিলতা তৈরি হবে না, উল্টো কাজে আসবে গতি। এটা দুনিয়ার প্রত্যেকটি দেশে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। এটা তো দুনিয়ার সব ক্ষেত্রেই হয়ে থাকে। এত বড় সংখ্যা যখন হয়ে যায় মন্ত্রিসভা এবং উপদেষ্টা সহ, তখন এদের মধ্যে এক ধরনের একটা ক্ষমতা চর্চার ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় যে দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব কিন্তু অনেক সময় রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়, মানে বিশেষ করে গ্রুপিং তৈরি হয়, কোন্দল তৈরি করতে পারে। দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এটি 3য় বৃহত্তম মন্ত্রিসভা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। এক মন্ত্রণালয় 2 প্রতিমন্ত্রী, দেশে এমন ঘটনা বিরল। তবে কী কারণে সরকারের এই সিদ্ধান্ত, এই প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বেড়েছে কাজের পরিধি এমন মন্তব্য করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালনে ব্যস্ততা বেড়ে যাওয়ার এই সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হয়েছে। আমি মোহাম্মদ শামীম কায়সার। গুরু দায়িত্ব পাবেন অনুমিতই ছিল। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার ওপর আস্থা রেখেছিলেন প্রধানমন্ত্রী। এবার দেয়া হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব। কর্তব্য বিশ্বস্ততার সহিত মন্ত্রিসভার রদবদলের শপথের পরেই আলোচনায় ছিল কোন মন্ত্রণালয় পাচ্ছেন হুমায়ুন কবির। প্রজ্ঞাপনের পর নতুন প্রশ্ন, তবে কি শামা ওবায়েদ ছাড়ছেন ফরেন মিনিস্ট্রি? আমরা যদি টিম ওয়ার্কটা ভালো করি। সেই ধোঁয়াশা নিজেই কাটালেন শামা ওবায়েদ। জানালেন গত 17 বছরের তুলনায় বেড়েছে কাজের পরিধি, তাই পররাষ্ট্রের মতো মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন 2 প্রতিমন্ত্রী। বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। শুধু বাড়তি চাপই নয়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বের কথাও মাথায় রেখেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। আমরা যদি একসাথে কাজ করতে পারি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বহুপাক্ষিক যেই কাজগুলো আছে সেগুলো আরও গুরুত্বের সাথে বেগবান হবে। প্রায় অভিন্ন বক্তব্য নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরেরও। পদ পরিবর্তন হলেও খুব একটা বদলাচ্ছে না তার কাজের ধরন। আগে পরামর্শ দিতেন, এখন নিজেই নিতে পারবেন সেই সিদ্ধান্ত। যে দায়িত্ব আমার ছিল উপদেষ্টা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী, ওই সময়ও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। যেমন যে অ্যাসাইনমেন্ট উনি দিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সব নতুন দায়িত্বই হচ্ছে গ্রেট অপরচুনিটি, a new opportunity to work for the country. দেশের ইতিহাসে এবারই প্রথম 2 প্রতিমন্ত্রী পেল পররাষ্ট্র মন্ত্রণালয়। জুমান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন রাষ্ট্রপতি। শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। শপথ নেয়ার পর দিনই সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:30টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান 71-এর বীর শহীদদের। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম দেন। উপস্থিত ছিলেন 3 বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। এ সময় বিহুগালে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে পরিদর্শন বইয়ে সই করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি নিজের প্রথম কর্মদিবস শুরু করলেন বীর সন্তানদের স্মরণের মধ্য দিয়ে। 71 থেকে 24 সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা এ দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে রাষ্ট্রপ্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনটাই প্রত্যাশা গণতন্ত্রকামীদের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সিফাত শাহরিয়ার, স্টার নিউজ। রাষ্ট্রপতির পর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের গভীর শ্রদ্ধা স্মরণ করেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা জানান, দেশবাসীর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কিছু করবে না সরকার। বলেন, সরকারের সব পরিকল্পনা দেশের উন্নতির জন্য। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার নতুন সদস্যরা। মন্ত্রিপরিষদের রদবদল হয়েছে শুক্রবার। 2 জনের দায়িত্ব বেড়েছে, নতুন যুক্ত হয়েছে আরও 4 জন। শনিবার সদ্য দায়িত্ব পাওয়া 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী আসেন জাতীয় স্মৃতিসৌধে। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 71-এর বীর শহীদদের। পরে মন্ত্রিসভার নতুন সদস্যরা জানান, সরকারের সব পরিকল্পনা দেশের উন্নতির জন্য। জাতীয় স্বার্থ বিকিয়ে কিছু করা হবে না। একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাইছি 6 মান্থে। বাংলাদেশের ভিজিবিলিটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশ্বে ভেরি হাই এবং একটা ব্যালেন্স রিলেশনসের দিকে আমরা বেজিং বলেন, ওয়াশিংটন বলেন, মিডল ইস্ট বলেন, উই হ্যাভ এ ভেরি ব্যালেন্সড ফরেন পলিসি।
আমরা যাতে পর্যটনের বিস্তার ঘটাতে পারি অনেক। এবং তিনি যেহেতু এনটিসির সভাপতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য। বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। অন্যদের চেয়ে ঘণ্টাখানেক পর আসেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা চান তিনি। মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী প্রবলেম আসে, তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা। জানান দেশবাসীকে দেয়া সরকারের অঙ্গীকার বাস্তবায়নের কথা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ সময় ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সরকার প্রধান। রাজধানীর মিরপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। সকালে মিরপুরের ভাসানটেক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় চিকিৎসা সেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করেন তিনি। কথা বলেন ক্যাম্পে দায়িত্ব পালন করা চিকিৎসকদের সঙ্গে। আয়োজকরা জানান, ক্যাম্পে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রোগী বাছাই কার্যক্রম চলে। পরে নির্বাচিত রোগীদের চোখের ছানি অপারেশন করা হবে আল নূর চক্ষু হাসপাতালে। এছাড়াও ছানি অপারেশনের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে দেওয়া হবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য 25 রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম FWCMS। এজেন্সির তালিকা প্রকাশিত হলেও ঠিক কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হবে, কবে থেকে শুরু হবে এবং এই এজেন্সিগুলোই বা কীভাবে নির্বাচিত হলো, সেটি এখনও স্পষ্ট হয়নি। 2015 সালে মালয়েশিয়ার বাছাই করা 10টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর কাজ পায়, যারা সিন্ডিকেট নামে পরিচিত ছিল। এরপর 2022 সালে 25 এজেন্সি কাজ পায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির, যার 5টি ছিল তৎকালীন মন্ত্রী এমপিদের প্রতিষ্ঠান। বাকিগুলো ছিল আওয়ামী লীগ নেতা বা তাদের ঘনিষ্ঠদের এজেন্সি। পরবর্তীতে রিক্রুটিং এজেন্সির এই তালিকায় গিয়ে দাঁড়ায় 101টিতে। অনিয়ম, উচ্চ অভিবাসন ব্যয় ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে 2024 সালে আবারও মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর নতুন করে শুরু হয় দেশটিতে জনশক্তি রপ্তানির কার্যক্রম, যার ধারাবাহিকতায় শুক্রবার দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম FWCMS প্রকাশ করে বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা। তবে ঠিক কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হবে, কবে থেকে শুরু হবে এবং এজেন্সিগুলোই বা কিভাবে নির্বাচিত হলো, সেটি এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্টরা মনে করছেন শীঘ্রই সে বিষয়ে দিক নির্দেশনা দেবে মালয়েশিয়া সরকার। আবারও স্বল্প সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার ফলে অভিবাসন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অভিবাসী বিশেষজ্ঞরা। নানান মানুষের সুবিধা, নানান ব্যবসায়ীর অসাধু চিন্তা, নানান প্রভাবশালী ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা এই ব্যবসার ব্যয় বাড়িয়ে দিবে এবং আমাদের সাধারণ শ্রমের আকাঙ্ক্ষায় যারা উন্মুখ হয়ে আছেন বিভিন্ন জায়গা থেকে, তারা ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং সরকারের কাছে অনুরোধ হবে সরকার যেন এটি অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নেন। সরকারি অনুমোদন পাওয়া সব রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়া জনশক্তি পাঠানোর অনুমোদন দেওয়ার দাবি এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স অনুৎপাদনশীল খাতে ব্যয় না করে বিনিয়োগে আনতে হবে। এতে সুরক্ষিত হবে পরিবারগুলোর ভবিষ্যৎ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর পক্ষ থেকে এসেছে এমন পরামর্শ। জ্বালানি সংকট, রপ্তানি হ্রাস, বিদেশি সহায়তা কমে যাওয়ার বিপরীতে বাংলাদেশের অর্থনীতি এখন রেমিটেন্সের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। গেল অর্থবছরে প্রবাসীদের পাঠানো $35 বিলিয়ন বেশি রেমিটেন্স বৈদেশিক লেনদেনে ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখেছে।
বিনিয়োগের ভালো কোনো খাত না থাকায় প্রবাসীদের পাঠানো এই অর্থের বেশিরভাগই চলে যায় ভোগ ব্যয়ে। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরামর্শ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর বাংলাদেশ প্রধানের। The information they need to know what they can do with the remittance that they have, how they can utilize them best, what is the best mechanism for them to do that. And that is all about information sharing, in which I know our team here with IOM works hand in hand with the government doing that every day, not only at a policy level, but also at a community level as well. শনিবার রাজধানীর FTC মিলনায়তনে আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় একই সংস্থার আরেক কর্মকর্তা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করার পরামর্শ দেন। সরকারি দল কিংবা বিপক্ষ দল যখনই একটা পলিসি ইন্টারভেনশন করছেন, এটা কিন্তু মনে রাখতে হবে কি এর পিছনে মানুষরা আছে, ওনারা নিজের পেট কেটে কিন্তু এই টাকাটা দেশে পাঠাচ্ছেন। রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু আমাদের অপশন দিতে হবে কি আপনাদের কাছে এইটাও আছে, আপনারা এখানে ইনভেস্ট করতে চান কি আপনারা ওইখানে ইনভেস্ট করতে চান। এটা সোশ্যাল অ্যান্ড কালচারাল রেমিটেন্স যে ওরা নিয়ে আসে, ওই জিনিসটাও ভাবার উচিত। অভিবাসী পরিবারগুলো যাতে সঞ্চয়, বিনিয়োগ ও শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে ধরনের কর্মসূচি হাতে নিতে সরকারকে পরামর্শ দেন বক্তারা। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। খেলাপিদের জন্য দেয়া বিশেষ সুবিধার অপব্যবহারের সুযোগ দেওয়া হবে না, জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া চলমান জ্বালানি সংকটও শিগগিরই কাটছে না বলে জানান তিনি। সকালে ঢাকা চেম্বারে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা জানান। এ সময় অর্থনীতিবিদরা বলেন, রাজস্ব আহরণে পিছিয়ে থাকা সহ নানা কারণে ঋণ নির্ভরতার দিকে যাচ্ছে দেশ। হাসিনা সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ খাতের বকেয়া পরিশোধ ও বাড়তি দামে জ্বালানি আমদানির পেছনে সরকারের বাড়তি ব্যয় ঠেকেছে $5 বিলিয়ন। এ অবস্থায় বড় অঙ্কের বাজেট বাস্তবায়নের লক্ষ্য সরকারের। ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, রাজস্ব আহরণে ঘাটতি, কর জিডিপির হার কম থাকা সহ নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে ভবিষ্যতে ঋণ নির্ভরতার দিকে যাচ্ছে দেশ। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। There is one type of tax যেটা অ্যাকচুয়ালি ইজ এ সরকারি কফরে ঢুকে না, বাট উইচ ইজ এ হিউজ বার্ডেন অন দি ইকোনমি। আই উইল কল ইট দ্য হয়রানি ট্যাক্স। এটার মধ্যেই কিন্তু স্পিড কেন কম তার অনেক কিছু এখানে কিন্তু লুকায় আছে। এমন অবস্থার মধ্যেই সেপ্টেম্বর থেকে অনিচ্ছাকৃত খেলাপিদের জন্য নতুন সুযোগ দিচ্ছে সরকার। অর্থমন্ত্রী জানালেন, এর অপব্যবহারের সুযোগ নেই। যে আপনি রিশিডিউল করবেন, একটা টাইম ফ্রেম দেওয়া হচ্ছে, একটা গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার জন্য। আর যারা এক্সিট নিতে চায় তাদের জন্য এখানে পলিসি দেওয়া আছে, তারা ওয়ান টাইম পেমেন্ট করে এক্সিট নিয়ে চলে যেতে পারে। আমরা এই পলিসিটা নিতে কি খুব কঠিন একটা বাধার সম্মুখীন হয়েছে। এদিকে জ্বালানির সংকটও সহসাই কাটছে না বলে আবারও জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা টাইম, সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। এনার্জি ক্রাইসিস ইমপ্রুভ করবে, স্লোলি ইমপ্রুভ করবে, বাট স্লোলি ইমপ্রুভ করবে। রাজস্ব আহরণ বাড়াতে না পারলে সরকারের অবকাঠামো, সামাজিক কল্যাণমুখী প্রকল্প ও বাজেট বাস্তবায়ন সবই হুমকিতে পড়বে বলে মনে করেন অর্থমন্ত্রী। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। কোন দেশ কি বলল তা দেখার বিষয় নয়, বরং বাংলাদেশের স্বার্থ রক্ষা করে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সামরিক এই জোট নিয়ে ভারতের অস্বস্তি প্রসঙ্গে এই মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই জোটে যুক্ত হলে ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়বে বাংলাদেশের, নিশ্চিত হবে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট। এক ইরান যুদ্ধ পাল্টে দিয়েছে গোটা দুনিয়ার সমীকরণ। পরাশক্তি যুক্তরাষ্ট্রের ছত্রছায়া এতদিন যে আশীর্বাদ ছিল, সেটি অভিশাপ হয়ে ধরা দিয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যাতে লণ্ডভণ্ড হয়েছে মার্কিন ঘাঁটিগুলো। একই সঙ্গে হুমকিতে পড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদেশগুলোর সার্বভৌমত্ব।
এমন ভঙ্গুর অবস্থা থেকে বের হতে ঐতিহাসিক এক জোট গড়ার চেষ্টা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মোড়ল সৌদি আরবের। তবে এই জোটে ঢাকা যাবে কিনা সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। তারপরও এই চুক্তি নিয়ে ঢাকার অবস্থান ইস্যুতে সতর্ক নজর রেখেছে নয়াদিল্লি। বাংলাদেশকে প্রধানমন্ত্রী কো লেকে মক্কা চুক্তি ইস্যুতে কোনো দেশের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করবে না বাংলাদেশ, এমন বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা তাদের বক্তব্য দিতেই পারে, কিন্তু বাংলাদেশ যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে যুক্ত হওয়ার পূর্বে আমাদের প্রথমেই একটা বিবেচ্য বিষয় হবে যে আমাদের স্বার্থের কোনো ব্যাঘাত ঘটছে নাকি সেখানে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই এই জোটে যাওয়া দরকার বাংলাদেশের। এতে বৈশ্বিকভাবেও ঢাকার গুরুত্ব বাড়বে। বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে অংশ নিতে পারে তাহলে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা খাত অনেক বেশি উপকৃত হবে। বিগত 15 বছরের স্বৈরশাসনের যে ঝুঁকি তৈরি হয়েছে সেই ঝুঁকি থেকে বাংলাদেশ মুক্ত হবে এবং বাংলাদেশ একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে। কারো মন খারাপের দিকে তাকিয়ে চুক্তি সয়ে গড়িমসি না করার পরামর্শ দেন এই বিশ্লেষক। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। ভারতের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে এসেছেন তারা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তো তারা চান আমাদের যে ল্যান্ড বর্ডার সেগুলি পুরোপুরি আবার ফাংশনাল হোক। তারপরে এগুলি বন্ধ হওয়ার কারণে তাদের কাঁচামালের মূল্য বেড়ে যায়, সেটি তারা জানিয়েছেন। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকে অপেক্ষায় থেকে অনেক চালক পাচ্ছেন না তাদের গ্যাস। কোনো কোনো স্টেশনে সরবরাহ থাকলেও চাপ এতটাই কম যে গাড়ি প্রতি সময় লাগছে অস্বাভাবিকভাবে বেশি। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা এখন নিত্যদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। কোথাও স্বল্প চাপ, কোথাও আবার পুরোপুরি বন্ধ সরবরাহ। প্রত্যাশিত পরিমাণ গ্যাস না পেয়ে বাধ্য হয়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন চালকরা। গ্যাসের জন্য অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। দৈনিক কর্মঘণ্টার বড় একটি অংশ চলে যাচ্ছে স্টেশনের লাইনে। ফলে কমছে যাত্রী পরিবহনের সময় আর সেই সঙ্গে কমে যাচ্ছে দৈনিক আয়। আমি এখানে এই কোণা থেকে মেন রাস্তা থেকে ঘুরে এই পর্যন্ত আসলাম। আমি 9টার দিকে সিরিয়াল দিছি, তারপরেও 2 ঘন্টা লাগছে আর কি আসতে। আমরা লাইনে 3-4 ঘন্টা অপেক্ষার পরে মোটামুটি গ্যাস পাই, তাও 120 থেকে 150 বিশার। 100 প্রেসারে গ্যাস নিয়ে তো মনে করেন বেশিক্ষণ চালান যায় না। পাম্পে প্রেসার নাই, কি করব, কিছু করার নেই। আমাদের মনে করেন যে প্রতিদিন 5.5 থেকে 6.5 ঘন্টা লাগতেছে গ্যাস নিতে। 1-2 ঘন্টা ঘুমায়া পরের দিন আবার ডিউটি করতে হচ্ছে। চালকদের এই দুর্ভোগের পেছনে সরবরাহ ব্যবস্থার সংকটকেই দায়ী করছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তাদের দাবি, সরবরাহ লাইনে প্রয়োজনীয় চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ বন্ধ রেখে চাপটা বাড়াই নিচ্ছি, তারপরে আবার এইভাবে সরবরাহ করছি আর কি। চাহিদা অনুযায়ী তারা পাচ্ছে না। এখনও হয়তো প্রেশার যারা 600-700 টাকা নেয় তারা 200-250 টাকা গ্যাস পাচ্ছে। ইনলেট প্রেশার আছে 3-এর মতো, 3 PSI। তা 3-4 PSI থাকলে হয়তো আমার একটা মেশিন রানিং হয়, আর 5-এর উপরে থাকলে আমার 2টা মেশিন আমি চালাতে পারি। 6-7 থাকলে আমি 2টা মেশিন চালাতে পারি। এদিকে নতুন জাহাজ না আসায় গেল 19 আগস্ট থেকে এক্সিলারেট এনার্জির LNG টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এর প্রভাবেই দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর ফরচুন শপিং মলের সামনে পকেটে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ করছেন স্বজনেরা। তাদের দাবি, পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। বলছে, কোনো পুলিশ সদস্য এতে জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুক্রবার বেলা 12টা রাজধানীর ফরচুন শপিং মল চত্বর। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ইসমাইল প্রধানিয়াকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টায় কয়েকজন। তাতে বাধা দিচ্ছে ইসমাইলের 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারেই ছুটে আসেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে আসে পুলিশও। সঙ্গে ইয়াবা পাওয়ার অভিযোগে ইসমাইলকে আটক করে নিয়ে যায় পুলিশ। হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবে নিল।
একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশে সিভিল যে ছিল হ্যাঁ টাইনা নিয়ে গাড়ি ঢুকাইছে পুলিশে পরে নামাইছে 2-3 মিনিট পরে নামাইছে রে গীতা একটা পুটলা পরে হ্যাঁ কথা সেটা তো আমার পকেটে ছিল না, আমার হ্যাঁ ঢুকাই দিছে। ইসমাইলের স্ত্রীর অভিযোগ, ফরচুন শপিং মল নিয়ে পুরানো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করেছে একটি মহল। এর সঙ্গে শান্ত নামের এক তরুণ জড়িত বলেও অভিযোগ তার। পুলিশের ভূমিকা নিয়েও তিনি তুলেছেন প্রশ্ন। শান্ত ওর পকেটে কিছু একটা ঢুকানোর চেষ্টা করতেছে, জামা পর্যন্ত খুলে ফেলছে, ধস্তাধস্তি এক পর্যায়ে পুরো শার্ট খুলে ফেলছে গায়ে থেকে। পুলিশ সাথে সাথে আসলো, আপনারা দেখেন সিসিটিভি ফুটেজটা, পুলিশের পাশেই ছেলেটা দাঁড়ায় আছে, ছেলেটা হাত এভাবে ঝাড়তেছে, মানে সে যে এতক্ষণ ঢুকানোর চেষ্টা করছে, পুলিশের পাশেই দাঁড়ায় আছে, কিন্তু পুলিশ নাকি ছেলেটাকে দেখে নাই। এদিকে পুলিশ বলছে এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। বাহিনীর কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 7 জনের সমন্বয়ে একটা টিম করে দিই, যে টিমটি বর্তমানে আমি মাত্র কথা বললাম তাদের কার্যক্রম চলমান। আমি আপনাদের কথা দিচ্ছি যে পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মাদক ও চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছেন ইসমাইল। তার বিরুদ্ধে থাকা জুলাই হত্যার মামলাকে ষড়যন্ত্রমূলক বলছেন স্বজনরা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি এই কথা বলেন। এর আগে হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে যান সালাউদ্দিন আহমদ। সারা দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু চাঁদাবাজ নয়, চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে, ছাড় দেওয়া হবে না কাউকেই। চাঁদাবাজির একটা উদ্দেশ্য তাদের ছিল। সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ডিএমপি সহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ দেওয়া অর্থের পরিমাণ লজ্জাজনক, এই মন্তব্য করে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে ফ্যাসিবাদী সরকার শিক্ষার্থীদের লোন দেওয়ার বাজেটও চুরি করেছে বলেও অভিযোগ করেন তিনি। সাভারের ব্রাকসিডিয়ামে ইউজিসির উদ্যোগে উপাচার্যদের সঙ্গে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। সমাপনী দিন ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে দেশের 7টি সরকারি ও 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট 75 জন উপাচার্য সহ অংশ নেন নীতি নির্ধারক, দেশি বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। সমাপনী দিনে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নানা সংকট ও সমস্যার কথা তুলে ধরেন উপাচার্যরা। এই কাজ করলে হবে না যে আমি খালি ডিসেমিনেশন অফ নলেজ করব। আমরা আপাতত কি করছি, আমরা অ্যাকোয়ার করি নলেজ বাইরে থেকে, ওটাকে আমরা ডিসেমিনেট করি। কালকে আমাদের কাছে 3টা প্রশ্ন আমাদের অর্থমন্ত্রী মহোদয় করেছিলেন, কেন আজ পর্যন্ত আমরা একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করতে পারিনি। বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। স্ট্রাকচার ফরম্যাটে যখন আমরা ডিক্লারেশনটা দিব, তখন একটা নতুন অ্যাভিনিউ ওপেন হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, যারা বিভিন্ন সময়ে নিজস্ব উদ্যোগে স্কলারশিপ নিয়ে বিদেশে পিএইচডি করতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবদ্ধতা আছে, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দ দেওয়া অর্থের পরিমাণে ঘাটতি রয়েছে জানিয়ে তা বাড়ানোর আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। আমাদের যে কারিকুলামে স্পোর্টস রয়েছে সেগুলি পর্যন্ত উনি ইন ডিটেইলস ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি টু টারশিয়ারি সবকিছু বলেছেন। সো আই এম হ্যাপি যে এগুলো সবকিছুই আলোচনায় রয়েছে, আলোচনার বাইরে কিছু নেই। পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি করার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। শুধু সরকারি বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পিএইচডি গবেষণার সুযোগ চালুর কথা জানান শিক্ষামন্ত্রী।
ফরহাদ বিন নূর, স্টার নিউজ, সাভার। বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। দুপুরে কক্সবাজার জেলা এনসিপি আয়োজিত সমন্বয় সভায় এই মন্তব্য করেন দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 2031 সালে এনসিপি জনগণের রায় নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে। সমন্বয় সভায় বক্তারা আরও বলেন, বিদেশি দূতাবাসে বিচার দেওয়ার রাজনীতি এনসিপি করে না। দলটি সংস্কারে বিশ্বাস করে এবং সেই দাবি পূরণে রাজপথে থাকবে। নিশ্চিত বিজয় জানার পরেও তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি আমরা দেখতে পেয়েছি। ফলে রাষ্ট্রপতি নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত এবং এটা আমরা চেয়েছি যে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দায়িত্ব গ্রহণ করুক, কিন্তু বিএনপি এই নির্বাচনটাকে একটা অর্থহীন আনুষ্ঠানিকতায় পরিণত করেছে। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি কিছুক্ষণ পরে, আমাদের সাথে থাকুন। আরও একবার স্বাগত। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। নবজাতক সন্তানের বাবা ডাক শোনা হলো না লালমনিরহাটের শিক্ষক আরিফুল ইসলামের। দুর্বৃত্তদের হামলায় প্রায় 21 দিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে মারা গেছেন তিনি। পরিবারের অভিযোগ, মাদক ও অনলাইন জুয়ায় বাধা দেয় চালানো হয় হামলা। এদিকে আরিফুল মৃত্যুর খবরে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ জনতা। বাড়ি জুড়ে শোক আর আহাজারি। আদিতবাড়ির সীমান্তবর্তী গ্রাম গন্ধমরুয়া। গেল 1 আগস্ট বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শিক্ষক আরিফুল ইসলাম। স্বজনদের দাবি, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর করা হয় তাকে। এরপর রংপুর মেডিকেল হয়ে রাজধানীর হাসপাতাল। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। শুক্রবার রাতে মারা যান তিনি। ওখানে যারা যারা উপস্থিত থেকে আমার স্বামীকে মারছে, সকলের আমি ফাঁসি চাই। শিক্ষক মানুষ ভালো, ওনার তো বাচ্চা চাকার অধিকার ছিল, বাচ্চা লালন পালন করার অধিকার ছিল। লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন আরিফুল ইসলাম। 2 সন্তানের জনক তিনি। এর মধ্যে মেয়ে 2 বছর বয়সী। আর ছেলের যখন জন্ম, বাবা তখন ছিলেন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা সবাই। যে বিচার সুষ্ঠুভাবে হয়, আর এরকম ঘটনা তখন কোনো সময় হয় না। আসলে ভদ্র ছেলে, আমরা এটা চাই দৃষ্টিমূলক শাস্তি হোক, বিচার হোক, আমরা এটা চাই। ভুল ভাল একটা এজাহার অভিযোগ সে রেকর্ড করে সঙ্গে সঙ্গে এটা কোর্টে ফরওয়ার্ড করে দেয় এবং আসামিরা সকাল 10টার সময় জামিনে বাইর হয়ে আসে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা ঘটনার বিচার সহ পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সার্বিকভাবে পরিবারটি এখন হলো অনিশ্চয়তার মধ্যে আছে এবং আরিফুলের একজন ছোট ভাই আমরা দেখলাম যে তিনি মনে হয় কিছুটা প্রতিবন্ধী। তো সবকিছু মিলে এই পরিবারটির দায়িত্ব নেওয়া অনেক বেশি জরুরি। সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, সকল সুযোগ সুবিধা তারা যথাসময়ে অগ্রাধিকার ভিত্তিতে পায়, সেই বিষয়ে আমরা প্রচেষ্টা গ্রহণ করব। আদিতবাড়ি থানায় একটি মামলা রুজু হয়েছিল। ভিক্টিমের পিতা বাদী হয়ে একটি মামলা রুজু করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে উনি 9 জন আসামি করেছিলেন। আসামি গ্রেফতার আছে এবং বাকি আসামি জামিনে আছেন। আমরা রিমান্ডেও নিয়েছিলাম, এখনো রিমান্ডে আছে। এর আগে গতরাতে আরিফুলের মৃত্যুর খবরে ক্ষুব্ধ হন জনতা। তারা হামলা অগ্নিসংযোগ করেন অভিযুক্তদের বেশ কয়েকটি বাড়িঘরে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভয়াবহ বন্যার ধকল কাটতে না কাটতেই খাগড়াছড়িতে আবারও বৃষ্টি, জলাবদ্ধতা। এতে সদর ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ডুবেছে সড়ক, বাড়িঘর, ব্যাহত যানবাহন চলাচল। ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। বৃষ্টি, পাহাড়ি ঢলের পর খাগড়াছড়িতে এমন চিত্র। ডুবেছে দীঘিনালা ও সদরের কয়েকটি ইউনিয়ন। পানিবন্দী সড়ক, বাড়িঘর, হাটবাজার। শুক্রবার রাতে টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণ। তাতেই দীঘিনালা, লংগদু, সাজিক সহ বিভিন্ন সড়কে জমে যায় পানি। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এছাড়া চেঙ্গি নদীর পানি বেড়েও প্লাবিত হয় শহরের নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগে পড়েন স্থানীয়রা। 2টি খামার পানিতে তলিয়ে যাওয়ায় মারা গেছে অন্তত 1500 মুরগি। সবগুলো তো শেষ বেশি চলে গেছে। হঠাৎ করে ঘুমে রেখে আপনার এরকম বন্যা হয়ে গেছে। এখন পানি বাড়তে এখন বাড়ি ঘর তোলে হলাইতেছে। মানুষের ঘর দুয়ার লইয়া টানাটানি, গরু ছাগল লইয়া টানাটানি, বাচ্চা কাচ্চা লইয়া খানা তো নাই, পর্যন্ত কোনো খানা তো নাই। বৃষ্টিতে দীঘিনালা খাগড়াছড়ি সড়কের 5 মাইল ও 9 মাইল এলাকায় ধসে যায় পাহাড়। পরে ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের লোকজন উদ্ধার তৎপরতা চালায়।
প্রায় 3 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস প্রশাসনের। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আকস্মিক বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়ে গেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হবে। সম্প্রতি ভয়াবহ বন্যার রেশ এখনও কাটেনি খাগড়াছড়িতে। আবারও বৃষ্টি জলাবদ্ধতা বাড়িয়েছে আরও দুর্ভোগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। আরও একবার স্বাগত, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার সময় ইমরান নিজেই তার এই শঙ্কার কথা জানিয়েছেন। 3 বছরের বেশি সময় কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘ এই সময়ে তার সুস্থতা নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই অবশেষে শুক্রবার আদালতের হস্তক্ষেপে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দিতে বাধ্য হয় সরকার। একাকী বন্দিত্বের মাধ্যমে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা। শুক্রবার ভোরে হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা চলাকালে ভাইয়ের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতের পর একথা জানান ডাক্তার উজমা খান। ইমরান খানের আশঙ্কা মিশরের সাবেক শাসক মোহাম্মদ মুরসির মতো পরিণতি তারও হতে পারে। উজমা খানের অভিযোগ, ইমরান বর্তমান ঘটনাবলী সম্পর্কে বিশেষ কিছুই জানেন না, কারণ গত 10 মাস ধরে তিনি সংবাদপত্র বা টেলিভিশন দেখার সুযোগ পাননি। আমার ভাই জানিয়েছেন তাকে কোনো ধরনের মানবিক সংস্পর্শের সুযোগ দেয়া হচ্ছে না। তিনি এটিকে মানসিক নির্যাতন হিসেবে বর্ণনা করেছেন। কারাগারের চিকিৎসকদের কাছে বারবার শারীরিক সমস্যার কথা জানালেও নাকি গুরুত্ব দেয়নি। 10 আগস্ট এক চিকিৎসক পরীক্ষার সময় একাকী বন্দিত্বের মানসিক চাপকে তার উচ্চ রক্তচাপের কারণ হিসেবে উল্লেখ করেন। ডক্টর উজমা জানান, ইমরান খান তাকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আফ্রিদির কাছে তার মুক্তির আন্দোলন দ্রুততর করার অনুরোধ জানাতে বলেছেন। এর পরিপ্রেক্ষিতে পিটিআই নেতৃত্বাধীন বিরোধী জোট 27 সেপ্টেম্বর বড় ধরনের বিক্ষোভের ঘোষণা দিয়েছে। এদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট 18 আগস্ট ইমরানকে চিকিৎসা পরীক্ষার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দিলেও তাকে নেওয়া হয় পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতাল PIMS-এ। এটিকে আদালত অবমাননা উল্লেখ করে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পিটিআই। ইমরানকে শিফা ইন্টারন্যাশনালে নেয়া এবং আদালতের নির্দেশ বাস্তবায়ন তদারকিতে বিচারিক কর্মকর্তা নিয়োগেরও আবেদন করেছে তারা। যদিও সরকারের দাবি নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, শিফা ইন্টারন্যাশনালের 2 জন বিশেষজ্ঞ ইমরানের চোখ পরীক্ষা করেছেন এবং অন্যান্য পরীক্ষা করেছেন PIMS-এর চিকিৎসকেরা। অর্জিতা শেহজিন, স্টার নিউজ। রাজশাহীতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি ক্রীড়াঙ্গনে রাজশাহীর খেলোয়াড়দের কৃতিত্ব ও অবদান তুলে ধরেন। উদ্বোধনী ম্যাচ ঘিরে স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এবারে জেলা প্রশাসক গোল্ড কাপে অংশ নিচ্ছে মোট 10টি দল। আজকে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে ভবিষ্যতে তার উপযুক্ত হারিয়ে যাওয়া স্থান দখল করে দেবে। রাষ্ট্রের গৌরব হবে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম। আর এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।